হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো গাইস, আজকে আমরা জানতে পারবো নোহয়ার নামে একটি সার্ভাইভাল মুভি সম্পর্কে। আর যেই মুভিটিতে একজন গর্ভবতী মহিলা সমুদ্রের মাঝখানে একটি কন্টেনারের মধ্যে আটকা পড়ে যায় এবং সেই অবস্থায় তার প্রসব বেদনা শুরু হয়। আর তারপর সেই কন্টেনারের মধ্যেই তার বাচ্চা জন্মগ্রহণ করে। তো গাইস, বুঝতেই পারছো কি একটি মারাত্মক লেভেলের স্টোরি হতে চলেছে। আর সত্যি বলতে গাইস, আমি যখন মুভিটি দেখেছি আমার গায়ের পশমগুলা দাঁড়িয়ে গিয়েছিল। মানে কি বলবো গাইস, পুরাই দুর্দান্ত লেভেলের একটি মুভি। আসলে যদি তুমি ভিডিওটি না দেখো তাহলে অ্যাকচুয়ালি গল্পের মজাটা বুঝতে পারবে না। তো যাই হোক, শেষ পর্যন্ত সেই বাচ্চা আর তার মা কি সেই ভয়াবহ পরিস্থিতি থেকে বেঁচে ফিরতে পারবে? আর এটা দেখার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো গাইস, চলো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। গল্পের শুরুতে আমরা মিয়া ও তার হাজব্যান্ড নিকুকে দেখতে পাই। তারা তাদের যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে পালিয়ে নিকটস্থ দেশ আয়ারল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তাদের দেশের মিলিটারিরা গর্ভবতী মহিলা ও শিশুদের ধরে মেরে ফেলছে। আর এই মিলিটারিরা এর আগের বার বয়স্ক লোকদেরকেও ধরে মেরে ফেলছে, কারণ দেশে যাতে কোনো খাবারের সমস্যা না হয়। তো তারপর আমরা দেখতে পাই মিয়া আর নিকু একজন দালালের মাধ্যমে ট্রাকের কন্টেনারে করে দেশ থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। তারা দুইজন যখন দালালের সাথে করে কন্টেনারের দিক যাচ্ছিল, আর তখনই সেখানে মিলিটারিরা হেলিকপ্টার সার্চ শুরু করে। আর মিয়া যেহেতু প্রেগনেন্ট, সে চাইলেও সহজে কন্টেনারের ফাঁক ফুকর দিয়ে পালাতে পারছে না, তাই নিকু তাকে হেল্প করছিল। আর তারপর তারা কন্টেনারের কাছে পৌঁছে যায় এবং তারা যখন কন্টেনারে উঠতে যাবে, দালাল তখন তার কাছ থেকে টাকা নিয়ে তাদের দলের আরেকজনের কাছে তাদেরকে দিয়ে দেয়। আর তখন ওই দালাল নিকুকে ডেকে বলে যে এই টাকায় হবে না, কারণ আমরা যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি এই মিশনটা রিস্কি, তাই তোমাকে কন্টেনারে উঠতে হলে আরো টাকা দিতে হবে। আর তখন নিকু বলে আমাদের কাছে টাকা নেই। আর এটা শুনে দালালরা বলে তোমাদের হাতে থাকা ওয়েডিং রিং খুলে দাও। মানে গেছে, এটাকে সোজা বাংলায় বিবাহ রিং বলে আর কি। তো যাই হোক, এই প্রস্তাবে মিয়া রাজি না হলেও সে বাধ্য হয়ে ওয়েডিং রিং খুলে দিয়ে দেয়। এরপর তারা একটি কন্টেনার ট্রাকে উঠে পড়ে। আর ট্রাকের মধ্যে মিয়া ও নিকু ছাড়া আর অনেকজন মানুষ ছিল। আর তারা সবাইও মিয়া ও নিকুর মতো দেশ ছেড়ে পালাচ্ছিল। আর তাদের মধ্যে বেশিরভাগই ছিল গর্ভবতী মহিলা ও বাচ্চা। এরপর নিকু ট্রাকে বসে মিয়ার কাছে তার সন্তানের কথা জিজ্ঞেস করে। তখন মিয়া বলে যে আমি আমার সন্তানকে নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি, গত 2 দিন ধরে ও কোনো রকম নড়াচড়া করছে না। নিকু তখন মিয়াকে সাহস দিয়ে বলে কোনো সমস্যা নেই, আস্তে ধীরে সবকিছুই ঠিক হয়ে যাবে। আর আমি আমাদের এই সন্তানের নাম রাখতে চাই নোয়া। আর ঠিক তখনই সেখানে একটি বাচ্চা কান্না করে ওঠে এবং এই বাচ্চাটির কান্না শুনে মিয়া ও নিকুর উমার কথা মনে পড়ে যায়। আর উমা হচ্ছে তাদের দুইজনের প্রথম সন্তান, যাকে মিলিটারিরা ধরে মেরে ফেলেছিল। মিয়াদের কথা বলার মাঝখানে সেখানে থাকা একজন একটি ড্রিলার দিয়ে কন্টেনারের দেওয়ালে একটি ছিদ্র করে, যেটা দিয়ে বাহিরের অবস্থা দেখা যাচ্ছিল। তো ট্রাক চালু হওয়ার কিছুক্ষণ পরে বাহির থেকে কয়েকজনের কথা বলার আওয়াজ শোনা যায়। আর সেটা শোনার জন্য নিকু গেটের সামনে যাওয়া মাত্রই কন্টেনারের গেট খুলে যায় এবং কিছু মানুষ ভিতরে ঢুকতে থাকে। কিন্তু ট্রাকে মানুষ বেশি হওয়ায় দালালরা আবার কিছু লোককে বাহিরে বের করে অন্য ট্রাকে উঠায়। আর নিকু যেহেতু গেটের কাছেই ছিল, তাই দালালরা টেনে হিঁচড়ে তাকে বাহিরে বের করে ফেলে। আর তখন নিকু মিয়ার কথা বলে ট্রাকে থাকতে চাইলেও দালালরা কিছুতে তার কথা শুনতে চায় না। তারা তখন নিকুকে মেরে সেখান থেকে নিয়ে যায়। আর এইদিকে মিয়া ট্রাকে করা সেই ছিদ্র দিয়ে নিকুকে দেখতে থাকে আর ফোন বের করে নিকুর সাথে কথা বলার চেষ্টা করে। সে দেখে যে নিকুকে পাশে আরেকটা ট্রাকে তোলা হচ্ছে, আর যে ট্রাকটির গায়ে 107 লেখা। এরপর নিকু ফোন রিসিভ করে মিয়াকে চিন্তা করতে না করে এবং বলে যে সবগুলো কন্টেনার একই জাহাজে করে সমুদ্র পার হবে, আমি যেভাবেই হোক জাহাজে পৌঁছে তোমার সাথে দেখা করব। নিকুর কথা শুনে মিয়া একটু শান্ত হয়। এরপর ট্রাক চলা শুরু করলে মিয়া দেখতে পায় যে বাইরে এখনো মিলিটারিরা মহিলা ও বাচ্চাদেরকে ধরে এখনো নিয়ে যাচ্ছে। কিছু মানুষ খাবার এবং পানির জন্য এখনো হাহাকার করছে। তো যাই হোক, তারপর ট্রাকটি ছেড়ে দেয় এবং কিছুক্ষণ চলার পর সেই ট্রাকটি বর্ডারের কাছে চলে আসে। আর তখন এই ট্রাকটিকে মিলিটারিরা আটকায় এবং ড্রাইভারকে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। আর ড্রাইভার ঠিকমতো উত্তর দিতে না পারায় মিলিটারিদের প্রধান ট্রাকের কন্টেনার খুলে ভিতরে চেক করতে চায়। তো তারা যখন তালা ভেঙে ভিতরে প্রবেশ করে, তখন মিয়া সহ বাকি সবাই ভিতরে একটি ফেক কন্টেনারের লেয়ারের পিছনে লুকিয়ে থাকে। মিলিটারি প্রধানের সন্দেহ হয় যে ভিতরে হয়তো আরো একটি লেয়ার আছে, তাই সে একজন লোককে ভিতরে আসতে বলে এবং নিজে বাইরে দাঁড়িয়ে গুলি করার নির্দেশ দেয়। এতে করে সে গুলির পজিশন দেখে বুঝে যায় যে ভিতরে এক্সট্রা একটা লেয়ার আছে। আর এরপর সে ভিতরে এসে সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে যে তারা যেন সবাই বের হয়ে আসে। আর এই দিক দিয়ে মিয়া গুলির শব্দ শুনে ভেতরে থাকা একটি সাপ্লাই কার্টনের উপর উঠে যায় এবং তার পাশে থাকা একটি মেয়ে তাকে হেল্প করতে থাকে। আর মিয়া উপরে উঠে সেই মেয়েটিকে হেল্প করতে চায়, কিন্তু পারে না, কারণ ততক্ষণে মিলিটারিরা ফেক লেয়ারটা খুলে ফেলেছে। আর কেউ কিছু বুঝে ওঠার আগেই মিলিটারিরা গুলি করে সেখানে থাকা সবাইকে মেরে ফেলে। তবে বক্সের উপরে থাকাই শুধুমাত্র মিয়াই বেঁচে যায়। সবাইকে মেরে মিলিটারিরা লাশ বের করে সেই জায়গাটা পানি দিয়ে ধুয়ে ফেলে। এরপর ড্রাইভারকে গাড়ি নিয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়।
সবকিছু নর্মাল হয়ে যাওয়ার পর মিয়া নিকুকে কল করার চেষ্টা করে, কিন্তু নিকু কলটা রিসিভ করে না। আর তাই সে ভয়েস মেসেজ দিয়ে নিকুকে সাবধান করে। আর এরপর সে সেখানে থাকা একটি ব্যাগ দেখতে পায় এবং সে সেই ব্যাগটিকে খুলে দেখে সেই ব্যাগটির মধ্যে 2টা পানির বোতল, একটি ইলেকট্রিক লাইট, একটি লাইটার, একটি কাটার টুল ও একটি কস্টিপ, একটি ডিলার সহ আর অনেক কিছু দেখতে পায়। তো যাই হোক, তারপর সেই ট্রাকটি নদী বন্দরে পৌঁছে যায়। আর তারপর মিয়াকে সহ সেই কন্টেনারটি জাহাজে তোলা হয়। এরপর ক্লান্ত মিয়া এক সময় নিকুর সোয়েটার গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু মিয়ার জীবনের বিপর্যয় এখানেই শেষ নয়, বরং এখান থেকে শুরু হয়েছে। তো তারপর সেই জাহাজটি নদী বন্দর থেকে ছেড়ে যায়। আর কিছু দূর যাওয়ার পর সেই জাহাজটি একটি জ্বরের কবলে পড়ে। আর এই জ্বরের কবলে পড়ার কারণে মিয়ার কন্টেনারটি সহ আরো কয়েকটি কন্টেনার পানিতে পড়ে যায়। আর কন্টেনারটি পড়ে যাওয়ার কারণে মিয়া মাথাতে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। আর মিয়ার যখন জ্ঞান ফিরে তখন তার কন্টেনারটি মাঝ সমুদ্রে দিশাহীনভাবে ভেসে বেড়াচ্ছে। আর গুলি করার ফলে কন্টেনারে যে ছিদ্র হয়েছিল, মিয়া সেগুলো দিয়ে চারপাশের পরিবেশ দেখার চেষ্টা করে। তবে সে বাইরে অতল সমুদ্র ছাড়া আর কিছুই দেখতে পায় না। আর তখন মিয়া দেখে যে তার কন্টেনারে অনেকখানি পানি জমে গিয়েছে। সে তার ফোন দিয়ে নিকুকে কল করার চেষ্টা করে, কিন্তু আঘাত লেগে তার ফোনের ডিসপ্লেও ভেঙে গিয়েছে। মানে গাইস, অনেকটাই আমার মোবাইলের মতো আর কি। যদি আমার মোবাইলে কেউ মেসেঞ্জারে কল দেয় তাহলে এটার ডিসপ্লে 2-3 ঘন্টার জন্য বৃন্দাবনে চলে যায়। তো যাই হোক, তারপর সে কন্টেনারে খুঁজে পাওয়া একটি বাটন ফোন দিয়ে কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই মিয়া সেই মোবাইলের লকটি খুলতে পারছিল না। উপায় না পেয়ে সেখানে থাকা কার্টনগুলো মিয়া একটা একটা করে খুলতে থাকে। আর প্রথম বক্সে সে এক গাদা প্লাস্টিকের বক্স দেখতে পায়। আর পরের বক্সটিতে ছিল হুডির সাপ্লাই। তখন মিয়া সেখান থেকে একটি হুডি বের করে নিজে পরে নেয়, কারণ তার পরনে থাকা কাপড়টি অলরেডি পানিতে ভিজে গিয়েছিল। এরপর মিয়া এক এক করে বাকি কার্টনগুলো খুলে দেখতে থাকে। আর সেগুলোর মধ্যে টিভি, ইয়ারফোন, বিয়ারের বোতল ছাড়া আর কিছুই ছিল না। এবং কন্টেনারের উপরের দিকে একটি কার্টন ঝুলছিল। আর মিয়া সেটা নামানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আর তারপর সে দেখে যে কন্টেনারের এক পাশের ছিদ্র দিয়ে ঢেউয়ের কারণে আস্তে আস্তে পানি ঢুকছে। আর তখন মিয়ার কাছে থাকা সেই কস্টিপ দিয়ে সেই ছিদ্রগুলো বন্ধ করে দেয়। আর ঠিক তখনই মিয়া বাহিরে কারো চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে ছিদ্র দিয়ে তাকিয়ে দেখে যে নিকু যে কন্টেনারে ছিল সেই কন্টেনারটি তার পাশে আস্তে আস্তে করে ডুবে যাচ্ছে। আর তার মধ্যে থাকা মানুষজন বাঁচার জন্য চিৎকার করছে। আর তখন মিয়া নিকুর নাম ধরে ডাকতে থাকে, কিন্তু দেখতে দেখতে সেই কন্টেনারটি সমুদ্রের পানিতে ডুবে যায়। আর চোখের সামনে নিকুর কন্টেনার ডুবে যেতে দেখে মিয়া সকল আশা হারিয়ে ফেলে। সে তার কাছে থাকা টুল বক্সের মধ্যে থেকে ছুরি বের করে নিজের হাতের শিরা কাটার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই তার পেটের মধ্যে থাকা বাচ্চাটা নড়ে ওঠে। মিয়া বুঝতে পারে যে তার পেটের মধ্যে থাকা সন্তানটা এখনো বেঁচে আছে। সে তখন তার অসহায়ত্বের কথা চিন্তা করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। এরপর ঘুমের ঘরে সে দেখে যে কন্টেনারের মধ্যে থাকা বাকি কার্টনটা ছিঁড়ে পড়ে গিয়েছে এবং তার মধ্যে থেকে অনেকগুলো খেলনা হাঁস বেরিয়ে এসেছে। আর সেই সাথে কন্টেনারটিও ডুবে যাচ্ছে। মিয়া একটি রশি ধরে বাঁচার চেষ্টা করেও লাভ হয় না। সে পানির ভিতরে দম আটকে ডুবে যায়। আর ভয় পেয়ে মিয়ার যখন ঘুম ভাঙে সে বুঝতে পারে যে পুরোটাই তার স্বপ্ন ছিল। আর ঘুম ভাঙার পর সেই বাকি কার্টনটাকে সে কেটে নিচে নামায়। তবে তার মধ্যেও সে কতগুলো প্লাস্টিকের বক্স দেখতে পেয়ে হতাশ হয়ে যায়। আর তখনই সে খেয়াল করে বক্সগুলোর ডাকনায় এক ধরনের রাবারের লেয়ার আছে। আর সে তখন কয়েকটি রাবারের লেয়ার দিয়ে কন্টেনারে থাকা ছিদ্রগুলো ঢেকে দেয়। এরপর সে কন্টেনারের দেওয়ালে কস্টিপ লাগিয়ে সেটার মধ্যে দিন লিখতে থাকে এবং কন্টেনারের মাঝামাঝি একটি জায়গাকে সে লিমিট সেট করে দেয়। অর্থাৎ পানি যদি বাড়তে বাড়তে এত দূর ওঠে তাহলে কন্টেনারটি ডুবে যাবে। এরপর মিয়া টিভির বক্সে এক ধরনের প্লাস্টিকের পাইপ খুঁজে পায় এবং সেই পাইপগুলো ব্যবহার করে একটি ছিদ্র দিয়ে পানিগুলো বাহির করতে থাকে। সে তার কাছে থাকা ফ্যামিলি ফটোগুলো সেখানে টাঙিয়ে পুরো কন্টেনারটা ছোট্ট একটি বাসার মতো বানিয়ে ফেলে। তো এরপর যখন মিয়া কাজ করছিল তখন তার ফোনে একটি কল আসে এবং সে কল ধরা মাত্র অপর পাশ থেকে নিকু কথা বলে ওঠে। নিকুর বয়স শুনে মিয়া নিজের মধ্যে আত্মবিশ্বাস খুঁজে পায় এবং নিকুকে তার সাথে হওয়া সব ঘটনাগুলো খুলে বলে এবং বলে যে সে মাঝ সমুদ্রে দিশাহীনভাবে ভেসে বেড়াচ্ছে। আর তখন নিকু মিয়াকে জানায় যে বর্ডার পার হওয়া মাত্রই ড্রাইভার তাদেরকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গিয়েছে। আর হয়তো বেশ কয়েকদিন সময় লাগবে মিয়ার কাছে পৌঁছাতে। সে যেন তার বাচ্চার জন্য হলেও স্ট্রং থাকে এবং আত্মবিশ্বাস না হারায়। আর নিকুর সাথে কথা বলা শেষ হওয়া মাত্রই মিয়ার প্রসব ব্যথা শুরু হয়। সে তখন দিশে হারা হয়ে পড়ে এই ভেবে যে এখন যদি এই বাচ্চার জন্ম হয় তাহলে সে কিভাবে কি করবে। সে তখন বিভিন্নভাবে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সমুদ্রে আবারও জ্বর শুরু হয়। আর একই সাথে মিয়ারও ওয়াটার ব্রেক হয়ে যায়। আর মিয়ার অসহায়ত্ব ও বিপদকে পাত্তা না দিয়েই সেই জ্বরের মধ্যে মিয়ার সন্তান পৃথিবীতে আসে। কিন্তু জন্মের পরে বাচ্চা কোনো রকম শব্দ করছে না দেখে মিয়া খুবই চিন্তিত হয়ে যায়। সে বিভিন্নভাবে চেষ্টা করার পর বাচ্চাটি ফাইনালি কেঁদে ওঠে। এরপর সেই বাচ্চাটিকে কোলে নিয়ে ক্লান্ত মিয়া সেভাবেই ঘুমিয়ে যায়। ঘুম থেকে ওঠার পর মিয়া বাচ্চাকে দুধ খাওয়ানোর চেষ্টা করলেও বাচ্চাটি কোনোভাবেই দুধ খাচ্ছিল না। আর এটা নিয়ে মিয়ার নতুন টেনশন শুরু হয়। আর সে সেখানে থাকা হুডির কাপড়গুলো ছিঁড়ে বাচ্চার জন্য ডায়া প্যান্ট বানাচ্ছিল। আর তারপর দিন দুপুরে সে আবারও সেই বাচ্চাকে দুধ খাওয়ানোর চেষ্টা করে। আর এইবার ফাইনালি বাচ্চাটি দুধ খায়। মিয়া তখন নিকুর দেওয়া কথা মতো বাচ্চার নাম রাখে নোয়া। এদিকে নোয়া
নোয়া যেহেতু দুধ খাচ্ছে তাই মিয়ারও প্রচুর খাওয়া দাওয়া দরকার, কিন্তু মিয়ার কাছে এক টিন প্রোটিন আর একটা ব্রেড ছাড়া কিছুই ছিল না। সে সেগুলো বাঁচিয়ে বাঁচিয়ে খেতে থাকে আর তার কাছে থাকা ড্রিলটা দিয়ে কন্টেনারের সাথে একটু একটু করে ড্রিল করতে থাকে যাতে করে সে এখান থেকে বের হতে পারে। কিন্তু এক পর্যায়ে খাবারও শেষ হয়ে যায় আর ড্রিলের চার্জও শেষ হয়ে যায়। আর এইদিকে ভয় পেয়ে নোয়া ক্রমাগত কান্না করছিল। আর যেই রাতে নোয়ার জন্ম হয়েছে সেই রাতে মিয়ার হাত ফসকে ফোনটি পানিতে পড়ে গিয়েছিল। মিয়া অনেক চেষ্টা করেও সেই ফোন ওপেন করতে পারেনি। সে তাই সেই ফোনের সিম খুলে আবারও তার স্মার্টফোনে ঢোকায়, কিন্তু ফোনের ডিসপ্লে ভাঙা থাকায় মিয়া সেই ফোন দিয়েও কিছুই করতে পারছিল না। আর রাগে দুঃখে সবগুলো বক্স মিয়া কন্টেনারের দেওয়ালে ঢেলাতে থাকে। আর তারপর তার কাছে থাকা সেই কাটার টুলটি দিয়ে কন্টেনারের ছাদটির বাকি অংশটুকু কাটার চেষ্টা করে। আর যখন রাত হয় তখন তিমি মাছের চলাচলের কারণে সেই কন্টেনারটি দুলতে থাকে। আর যতই দিন যাচ্ছিল ততই কন্টেনারের মধ্যে পানির লেভেল বাড়ছিল। ক্লান্ত ও হতাশাগ্রস্ত মিয়া তখন স্বপ্নে উমা ও নিকুকে দেখতে পায়। নিকু স্বপ্নের মধ্যে তাকে বিভিন্ন কথা বলে মোটিভেট করছিল। স্বপ্নে নিকুকে দেখে মিয়ার ঘুম ভেঙে যায়। আর এমন সময় আশার আলো হয়ে বৃষ্টি নামে। মিয়ার করা সেই ছিদ্রগুলো দিয়ে বৃষ্টির পানি পড়তে থাকে। মিয়া তাই তার কাছে থাকা প্লাস্টিকের বক্সগুলোতে সেই বৃষ্টির পানি খাওয়ার জন্য জড়ো করতে থাকে। আর এরপর সে কার্টন বাঁধার একটি দড়ি বেঁধে টেনে ছাদের বাকি অংশ নামিয়ে ফেলে। আর মিয়া দেশ থেকে পালানোর পর এই প্রথমবার মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয়। সে নোয়াকেও বাইরে এনে এই প্রথমবার আকাশ দেখায়। যাই হোক, তারপর দুপুরবেলা যখন মিয়া কন্টেনারের উপর শুয়েছিল তখন সে খেয়াল করে যে তার ফেলে দেওয়া কাপড়ের ঘ্রাণ পেয়ে কতগুলো মাছ সেখানে আসছে। সে প্রথমে হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর সে টিভির একটি স্ট্যান্ডের সাথে তার কাটার টোলটা বেঁধে সেটা দিয়ে মাছ ধরার চেষ্টা করে, তবে কিছুতেই মাছ তার ফাঁদে আটকাচ্ছিল না। হতাশ হয়ে মিয়া যখন সেখানে শুয়ে পড়ে তখন সে দেখে যে তার ঠিক উপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে। তারপর তাড়াহুড়ো করে মিয়া নিচে গিয়ে টিভির সামনের গ্লাস ভেঙে নিয়ে আসে। আর এই গ্লাসটা নিয়ে আসার সময় কন্টেনারের সাথে তার পাটা লেগে কেটে যায়, কিন্তু তবুও মিয়া হাল ছাড়ে না। তো তারপর সেই ভাঙা গ্লাসের টুকরো দিয়ে সূর্যের আলো রিফ্লেকশন করে প্লেনের দৃষ্টি আকর্ষণ করতে চায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। আর তারপর প্লেনটি সেখান থেকে চলে যায়। আর এই দিক দিয়ে মিয়ার একটি পা থেকে প্রচুর রক্তপাত হচ্ছিল। মিয়া তখন নিচে গিয়ে একটি ছিঁড়া কাপড় দিয়ে তার পা বেঁধে নেয়। আর তারপর সেখানে থাকা একটি বিয়ারের বোতল নিয়ে বিয়ারের বোতলে থাকা সবটা অ্যালকোহল তার কাটা জায়গায় ঢেলে দেয় যাতে করে সব জীবাণু মরে যায়। এরপর সে টিভির মধ্যে থাকা তামার তার দিয়ে তার কাটা জায়গায় সেলাই করে। আর সেলাই করার পর মিয়ার নজর পড়ে তার কাছে থাকা ইয়ারফোনগুলোর উপর। সে তখন নোয়াকে গান শোনাতে শোনাতে সে সেই ইয়ারফোনগুলো দিয়ে এক ধরনের জালের মতন বুনতে থাকে। আর তারপর সেই জালটা মিয়া দুইটা কাঠের সাথে বেঁধে এক ধরনের মাছ ধরার ফাঁদ তৈরি করে। কন্টেনারের ছাদে উঠে মিয়া যখন সেই জাল সমুদ্রে ফেলে মাছ ধরার চেষ্টা করে তখন সে সহজে একটি মাছ ধরে ফেলে। তবে সেখানে যেহেতু মাছ রান্না করার মতো কোনো সিস্টেম ছিল না তাই সে কাঁচা মাছগুলো খেতে থাকে। আর তারপর সে আরো কিছু মাছ ধরে এবং সেই মাছগুলো প্লাস্টিকের বক্সের মধ্যে জমিয়ে রাখে যাতে করে সে এটি পরবর্তীতে খেতে পারে। তারপর মিয়া উদ্ধার পাওয়ার জন্য দিন গুনতে থাকে। তবে দিন বাড়ার সাথে সাথে কন্টেনারের মধ্যে পানির লেভেলও বাড়ছিল। আর মিয়ার দিন কাটছিল ছোট্ট নোয়ার সাথে গল্প করে। আর নোয়া যেহেতু কথা বলতে পারে না তাই সে তার মায়ের গল্পগুলো চোখ বড় বড় করে শুনছিল। আর মিয়া নোয়াকে উমার কথা বলে এবং তাদের দেশে যে যুদ্ধ হয়েছিল সেই কথাও বলে। আর যুদ্ধের আগে যে মিয়া একজন টিচার ছিল সেটাও বলে এবং মিলিটারিরা কিভাবে উমাকে দড়ি নিয়ে মেরে ফেলেছে সেটাও বলে। তারপর আমরা দেখি কন্টেনারের মধ্যে পানির লেভেল বেড়ে গিয়েছে, তাই মিয়া সেই পানিগুলো বোতলে ভরে কন্টেনার থেকে বাহির করতে থাকে। আর ভিতরে যে প্লাস্টিকের বাটিগুলো ছিল সেগুলোতে সে চিঠি লিখে হেল্প চাইতে থাকে, মানে সেই বাটিগুলোতে চিঠি ভরে নদীতে ভাসিয়ে দেয় আর কি। এদিকে সমুদ্রের মধ্যে থাকায় রাতে ঠান্ডা লাগায় নোয়া কান্না করছিল। তখন মিয়া হুডের কিছু অংশ পুড়ে আগুন জ্বালায়। এরপর তারা দুইজন মা ছেলে ঘুমিয়ে পড়ে। আর এখানে বাচ্চাটার ব্যাপারে একটা কথা বলতে হচ্ছে গাইস, বাচ্চাটা কিন্তু খুবই কিউট। তো যাই হোক গাইস, তারপর আমরা জানতে পারি তারা সমুদ্রের মধ্যে অলরেডি 12 দিন কাটিয়ে ফেলেছে। আর পানির লেভেল বাড়তে বাড়তে প্রায় লিমিটের কাছাকাছি চলে এসেছে। মিয়া বুঝে যায় যে এভাবে বেশি দিন থাকা যাবে না, তাই সে নোয়াকে কোলে নিয়ে কন্টেনারের ছাদে উঠে যায়। আর ঠিক তখনই তার ফোনে নিকুর কল আসে। আর মিয়া খুব কষ্ট করে সেই ফোনটি রিসিভ করে। ফোনটি রিসিভ করার পর সে যখন নিকুর কণ্ঠ শোনে তখন সে খুশিতে কেঁদে ফেলে। কিন্তু তখনই নিকু মিয়াকে একটি দুঃসংবাদ দেয়। আর এই খারাপ খবরটির জন্য মিয়া একদমই প্রস্তুত ছিল না। মানে নিকু জানায় যে সে পালিয়ে জাহাজে ওঠার সময় মিলিটারিরা তাকে ধরে ফেলেছে এবং গুলি করেছে। সে তবুও পালিয়ে কষ্ট করে একটি কন্টেনারের মধ্যে লুকিয়েছে। আর এই গুলির কারণে তার এই মুহূর্তে প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে। আর সে বুঝতে পারছে যে সে বেশিক্ষণ বাঁচবে না, তাই সে মিয়াকে বিদায় জানানোর জন্য কল দিয়েছে। আর সেই সাথে নিকু আরো বলে যে এই মাছ সমুদ্র থেকে মিয়াকে একাই উদ্ধার পেতে হবে। আর মিয়া তখন নিকুকে নোয়ার কথা বলে এবং বলে যে নিকুর দেওয়া নামই সে রেখেছে। আর তখন নিকু লাউড স্পিকারে নোয়াকে কিছু কথা বলে। কি আর বলবো গাইস, এই দৃশ্যটি খুবই ইমোশনালি ছিল। তো যাই হোক, তারপরে মিয়ার ফোনের চার্জ শেষ হয়ে যায়। আর কল কেটে যাওয়ার পর মিয়া নোয়াকে জড়িয়ে কাঁদতে থাকে এবং সে বুঝে যায় যে জীবনের বাকি পথটুকু তার একাই লড়ে যেতে হবে। তো তারপর আমরা দেখতে পাই দিন যেতে যেতে 26 দিন হয়ে যায়। আর কন্টেনারের মধ্যে পানির লিমিট এতদিনে ছাড়িয়ে গিয়েছে।
তাই মিয়া নোয়াকে নিয়ে কন্টেনারের ছাদে শিফট করে আর সেখানে সে মাছ ধরে জীবন বাঁচানোর চেষ্টা করে। তো হঠাৎ করে মিয়া খেয়াল করে যে তাদের উপর দিয়ে একটি ঈগল উড়ে যাচ্ছে আর এটা দেখে মিয়া খুব অবাক হয়ে যায়, কারণ সি ঈগল সাধারণত সমুদ্রে পাড় দিয়ে উড়ে, মানে তারা সমুদ্রের মাঝখানে যায় না। আর তাই মিয়া বুঝতে পারে যে তারা সমুদ্রের কাছাকাছি আছে। তো এরপর ওই দিন রাতে হঠাৎ করে পুরো কন্টেনার কেঁপে ওঠে। মিয়া বুঝতে পারে যে কন্টেনারের ছিদ্র থেকে রাবারের লেয়ার সরে গিয়েছে আর এভাবে পানি ঢুকতে থাকলে কন্টেনার যে কোনো মুহূর্তে ডুবে যাবে। আর মিয়া তাই সেগুলো ঠিক করতে ইলেকট্রিক লাইট নিয়ে পানিতে নামে, কিন্তু সে কোনোভাবে সেই ছিদ্রটি ঠিক করতে পারে না। উল্টো সে তার পায়ে দড়ি আটকে সে ভিতরে আটকে যায়, মানে বিপদ যখন আসে সব দিক দিয়ে একবারই আসে আর কি। তো তারপর মিয়ার সাথে থাকা সেই ছুরিটি দিয়ে দড়ি কাটার চেষ্টা করে এবং অনেক চেষ্টার পর সে ফাইনালি দড়িটি কাটতে পারে। তবে ততক্ষণে কন্টেনারটি ডুবে যায় আর কন্টেনারের উপরে যে নোয়া ছিল তার বিছানাটা ফোমের তৈরি হওয়ার কারণে সে বাঁচতে বাঁচতে অনেক দূরে চলে যায়। তখন মিয়া নোয়াকে জোরে জোরে ডাকতে থাকে এবং চারদিকে খুঁজতে থাকে। আর ঠিক তখনই সেখানে একটি বিশাল তিমি চলে আসে আর তার নাক দিয়ে পানি ছড়ে, যার ফলে নোয়ার মুখের উপর পানি পড়ে। আর পানি পড়ার কারণে নোয়া কান্না করতে শুরু করে আর সেই কান্না ফলো করে মিয়া নোয়াকে খুঁজে পায়। এরপর মিয়া সারা রাত নোয়ার বিছানা ধরে বেঁচে থাকে। তবে এক পর্যায়ে প্রচুর ঠান্ডায় মিয়া অজ্ঞান হয়ে যায়। আর এদিক দিয়ে একটি লোক তার মেয়ে এবং নাতিকে নিয়ে ইলেকট্রিক বোট দিয়ে মাছ ধরছিল আর তারা তখন লক্ষ্য করতে পারে একটু দূরে কয়েকটি ঈগল কিছু একটা লক্ষ্য করে ঘুরতেছে। আর তাদের কাছে এই বিষয়টি খুব অদ্ভুত লাগে, তাই তারা এই বিষয়টা ভালো করে দেখার জন্য সেখানে যায় এবং সেখানে গিয়ে তারা ফাইনালি বাসমান ছোট্ট নোয়াকে খুঁজে পায়। আর নোয়াকে বুটে তুলে তারা তার মাকে খুঁজতে থাকে আর সে দেখতে পায় নোয়ার বিছানার সাথে হেডফোন দিয়ে বানানো একটি দড়ি বাঁধা আছে আর সে সেটা ধরে টানতে টানতে মিয়াকে খুঁজে পেয়ে যায়। কিন্তু সেভাবে মিয়া হয়তো বেঁচে নেই আর আমিও এখানে ভেবে নেই যে হয়তো মিয়া মারা গেছে, কিন্তু তবুও সেই মেয়েটি তার বুকের উপর চাপ দিয়ে তার ভিতর থেকে পানি বাহির করার চেষ্টা করে, কিন্তু তবুও মিয়ার জ্ঞান ফিরছিল না। আর নোয়ার মুখের দিকে তাকিয়ে মেয়েটির আরো মায়া হয়, তাই সে বারবার করে তার বুকে চাপ দিতে থাকে আর ফাইনালি মিয়ার জ্ঞান ফিরে আসে। আর জ্ঞান ফিরে এলে তারা মিয়াকে ধরে বসায় এবং তখন মিয়া নোয়াকে খুঁজতে থাকে। তখন মেয়েটি নোয়াকে মিয়ার কোলে দিয়ে বলে সে ঠিক আছে। আর মিয়া যখন বুঝতে পারে যে সে ফাইনালি বেঁচে গিয়েছে তখন সে সমুদ্রের দিকে তাকিয়ে কান্না করতে থাকে। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও প্রিয়, না হলে তুমি যে অন্যের ভিডিওতে আসক্ত এটা আমি বুঝে যাব প্রিয়। সবশেষে একটা কথা বলতে চাই প্রিয়, তোমরা লাস্ট 7 দিনে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো যা আমি কোনোদিনই ভুলতে পারবো না। ইনশাল্লাহ আশা করি একদিন তোমাদের ভালোবাসায় এই এমএমইসি বাংলা চ্যানেলটা অনেক বড় কিছু করবে। তো যাই হোক গাইস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।